আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। সবাই মনোযোগ সহকারে শুনবেন এবং আপনারা শুনছেন বুট.com. আমি সাইফুল ইসলাম। আজকের ঘটনাটা একটু অন্যরকম, কারণ এই গল্পে আছে একটি যৌথ পরিবার, একটি ছোট্ট ছেলে, হঠাৎ শুরু হওয়া অদ্ভুত কিছু শারীরিক সমস্যা আর এমন কিছু ঘটনা যার ব্যাখ্যা খুঁজতে গিয়ে পরিবারের মানুষগুলো একসময় চিকিৎসার পাশাপাশি অলৌকিক বিশ্বাসের দিকেও তাকাতে বাধ্য হয়েছিল। তবে শুরুতেই একটা কথা বলে রাখি, এই গল্পের অলৌকিক অংশগুলো সম্পূর্ণভাবে ঘটনাটির বর্ণনাকারী ও তার পরিবারের বিশ্বাস ও অভিজ্ঞতার ভিত্তিতে বলা হয়েছে। বাস্তবে অসুস্থতার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ঘটনা। তো ঘটনাটি যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমার নাম সাজ্জাদ, আমি ঢাকার মোহাম্মদপুরে থাকি। আজ যে ঘটনাটা আপনাদের বলতে যাচ্ছি এটা আমার নিজের সঙ্গে ঘটেনি। ঘটনাটা ঘটেছিল আমার খুব কাছের একজনের সঙ্গে, আমার ছোট ভাই। ছোটবেলায় ওকে আমি প্রায় সবসময় নিজের চোখের সামনে দেখেছি। খুব শান্ত স্বভাবের ছেলে ছিল, খেলাধুলা করতে ভালোবাসতো, বন্ধুদের সঙ্গে বাইরে যেত, স্কুলে যেত, বাসায় এসে পড়াশোনা করত। সবকিছুই ছিল একেবারে স্বাভাবিক। আমাদের পরিবারও ছিল যৌথ পরিবার। একই বাড়িতে বাবা মা, চাচা চাচি, ভাই বোন সবাই মিলেমিশে থাকতাম। বাইরে থেকে দেখলে মনে হতো এই পরিবারের মধ্যে কোনো সমস্যা নেই, কিন্তু পরিবারের ভেতরে সব সম্পর্ক যে সবসময় একরকম থাকে সেটা আমরা তখনও বুঝিনি। ঘটনাটা যখন শুরু হয়, আমার ছোট ভাই তখন ষষ্ঠ কিংবা সপ্তম শ্রেণীতে পড়ে। বয়স খুব বেশি হলেও 12-13 হবে। একদিন বিকেলের দিকে সে স্কুল থেকে বাসায় ফিরল। আম্মু লক্ষ্য করলেন ছেলেটার মুখ কেমন যেন অস্বাভাবিক লাগছে, মুখটা কালচে হয়ে যাচ্ছে। প্রথমে সবাই ভাবলো হয়তো রোদে বেশি ঘুরেছে অথবা শরীর খারাপ। আম্মু তাকে জিজ্ঞেস করলেন কি হয়েছে। সে বলল পেটে ব্যথা করছে। আম্মু ভাবলেন সাধারণ গ্যাসের সমস্যা হবে, সঙ্গে সঙ্গে ওষুধ দেওয়া হলো। সেদিন রাতে সে কিছুটা ভালো ছিল, কিন্তু পরদিন আবার একই ঘটনা। বিকেলের দিকে পেটে প্রচন্ড ব্যথা আর মুখের রং যেন আরো কালো হয়ে যাচ্ছে। আমরা চিন্তায় পড়ে গেলাম। তারপর তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তার কিছু পরীক্ষা করতে বললেন, রক্ত পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাম আর আরো কিছু পরীক্ষা। আমরা ভাবছিলাম নিশ্চয়ই কোনো শারীরিক সমস্যা ধরা পড়বে, কিন্তু রিপোর্ট আসার পর ডাক্তার বললেন বিশেষ কোনো সমস্যা তো দেখা যাচ্ছে না। আমরা অবাক, কারণ ছেলেটা তখনও পেটের ব্যথায় কষ্ট পাচ্ছে। কিছুক্ষণ পর ব্যথা কমে যাচ্ছে, আবার বিকেলে শুরু হচ্ছে। এভাবে কয়েকদিন চলে গেল। দিনের বেলায় মোটামুটি স্বাভাবিক, কিন্তু বিকেল হলেই তার আচরণ বদলে যেতে শুরু করত। মুখ লালচে হয়ে যেত, চোখ লাল হয়ে যেত, পেটে প্রচন্ড ব্যথা করত, কখনো ঘেমে যেত। আর মাঝে মাঝে এমনভাবে তাকিয়ে থাকতো যেন সে আমার সামনেই নেই, অন্য কোথাও তাকিয়ে আছে। একদিন রাতে আম্মু তাকে জিজ্ঞেস করলেন, তুই কি কারোর সঙ্গে ঝগড়া করেছিস? সে মাথা নাড়ল, বলল না। স্কুলে কেউ কিছু করেছে? সে সেটাও বলল না। কোথাও পড়ে গিয়েছিলি? তাও বলল না। তারপর আম্মু বললেন, তাহলে পেটটা এত ব্যথা কেন করে? ছেলেটা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি জানি না। কথাটা শুনে আম্মুর মন খারাপ হয়ে গেল, কারণ নিজের সন্তানের কষ্ট একজন মা সবচেয়ে আগে বুঝতে পারেন। এর মধ্যে আরেকটা অদ্ভুত ব্যাপার ঘটল। আমার ছোট ভাইয়ের চুল। একদিন সকালে দেখা গেল তার মাথার একপাশে চুল অদ্ভুতভাবে কাটা। আমরা ভাবলাম স্কুলের কোনো বন্ধু হয়তো মজা করেছে, কেউ গুরুত্ব দিল না। কিন্তু কয়েকদিন পর তার জামার একটা অংশ ছেঁড়া পাওয়া যায়। তারপর নখ কাটার পর দেখা গেল কাটা নখগুলো আর পাওয়া যাচ্ছে না। এসব বিষয়ে তখন আলাদা আলাদা ঘটনা মনে হচ্ছিল। কেউ ভাবেনি এগুলোর মধ্যে কোনো সম্পর্ক থাকতে পারে, কিন্তু পরে যখন সব ঘটনা একসঙ্গে মিলিয়ে দেখা হলো, তখন পরিবারে অনেকেই অন্যরকম একটা ধারণা করতে শুরু করে। একদিন বিকেলে আমার ছোট ভাই আবার প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ল। তার মুখের রং এতটাই বদলে গিয়েছিল যে আমরা ভয় পেয়ে গেলাম। সে পেট চেপে ধরে বসেছিল, কাঁদছিল আর বলছিল আমার খুব ব্যথা করছে। আমরা আবার হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার পরীক্ষা করলেন, কিন্তু আগের মতোই, বিশেষ কোনো কারণ পাওয়া গেল না। আমাদের পরিবারের কয়েকজন তখন বলতে শুরু করলো হয়তো অন্য কিছু হয়েছে। কেউ বলল কেউ নজর দিয়েছে, কেউ বলল এগুলো কুসংস্কার, কেউ আবার বলল আগে চিকিৎসা করাও। আমার বাবা মা মাঝামাঝি অবস্থায় ছিলেন।
তারা চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু ছেলেটার সমস্যা তো কমছিল না। শেষ পর্যন্ত পরিবারের একজন পরিচিত ব্যক্তি বললেন, একজন বয়স্ক লোক আছে, তিনি নাকি ধর্মীয় দোয়া পড়েন এবং এসব ব্যাপারে অভিজ্ঞ। পরিবার প্রথমে যেতে চাইছিল না, কিন্তু যখন কোনো চিকিৎসার সমস্যাটা বোঝা যাচ্ছিল না, তখন তারা শেষ পর্যন্ত তাকে দেখানোর সিদ্ধান্ত নিল। আমার ছোট ভাইকে নিয়ে যাওয়া হলো। লোকটি প্রথমে ছেলেটার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন, কোনো কথা বললেন না। তারপর বললেন, ওকে কয়েকদিন আমার কাছে রাখতে হবে। পরিবার অবাক হয়ে গেল, কিন্তু কেন? তিনি বললেন, আগে দেখি আসল সমস্যা কি। 2 দিন সেখানে থাকার পর তিনি পরিবারকে বললেন, ওর উপর খারাপ কিছু করা হয়েছে বলে আমার ধারণা। এই কথা শুনে পরিবারের সবাই স্তব্ধ হয়ে গেল। আম্মু কান্না শুরু করে দিলেন, কারণ একজন মায়ের কাছে তার সন্তান অসুস্থ হওয়ার চেয়ে ভয়ঙ্কর আর কিছু নেই। কেউ সত্যি ব্ল্যাক ম্যাজিক করেছিল কিনা সেটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি না, কিন্তু পরিবার তখন বিশ্বাস করেছিল কেউ ইচ্ছা করেই ছেলেটার ক্ষতি করার চেষ্টা করছে। এরপর শুরু হলো নানা ধরনের আচার অনুষ্ঠান। কিছু পানি আনা হলো, কিছু গাছের কাটা সংগ্রহ করা হলো, বিভিন্ন জিনিস একত্র করা হলো। পরিবারের মানুষজন ভয়ে ছিল, তারা বুঝতে পারছিল না আসলে কি হচ্ছে। এক রাতে কয়েকজন মিলে বসে দোয়া পড়ছিলেন। আমার ছোট ভাইকে সামনে বসানো হয়েছিল। চারপাশে সবাই চুপ। হঠাৎ ছেলেটার শরীর কাঁপতে শুরু করলো। আম্মু ভয়ে চিৎকার করে উঠল, আমার ছেলের কি হচ্ছে? কেউ তাকে ধরে রাখলো, কেউ পানি দিল, কেউ দোয়া পড়তে লাগলো। কিছুক্ষণ পর সে শান্ত হলো, কিন্তু তারপর সে এমন একটা কথা বলল যেটা শুনে সবাই অবাক হয়ে গেল। সে বলল, আমাকে ও করেছে, আমাকে ও করেছে। সব জিজ্ঞেস করলো কাকে। সে প্রথমে কোনো নাম বলল না, শুধু চুপ করে রইল। পরিবারের লোকজন জিজ্ঞেস করতে লাগলো কে, কিন্তু সে কিছু বলছিল না। অনেকক্ষণ পরে সে একটা নাম বলল। নামটা শুনে ঘরের পরিবেশ বদলে গেল, কারণ নামটি ছিল পরিবারেরই একজনের, আমার ছোট ভাইয়ের চাচি, অর্থাৎ পরিবারের খুব কাছের একজন মানুষ। সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল। কেউ বিশ্বাস করতে পারছিল না, কারণ একই বাড়িতে থাকা একজন মানুষ কিভাবে এমন কিছু করতে পারে, কেনই বা করবে। কিন্তু ছেলেটার দাবি ছিল তার উপর নাকি ওই ব্যক্তিই খারাপ কিছু করেছে। এবার সামনে আসে আরো একটা ঘটনা। আমার ছোট ভাইয়ের চাচির আগে একটি ছেলে সন্তান ছিল। সেই সন্তান মারা যায়। এরপর তার একটি মেয়ে হয়, কিন্তু পরিবারের মধ্যে তখন এমন একটা কথা প্রচলিত ছিল, তিনি নাকি ছেলে সন্তান চেয়েছিলেন। এই কথাটাকেই পরে অনেকে পুরো ঘটনার সঙ্গে মিলিয়ে দেখতে শুরু করে। তাদের ধারণা হয় হয়তো ছেলেটিকে কোনো কারণে নিজের সন্তানের মতো পাওয়ার আকাঙ্ক্ষা থেকেই এই ঘটনা ঘটানো হয়েছে। কিন্তু আবারও বলছি, এগুলো ছিল পরিবারের সন্দেহ ও বিশ্বাস, এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ ছিল না। এরপর যে ঘটনাটা ঘটে সেটাই সবাইকে সবচেয়ে বেশি ভয় পাইয়ে দেয়। আমার ছোট ভাই একদিন বলল, আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। আমরা বললাম কে? সে বলল, জানি না, দেখতে কেমন। সে বলল, কখনো মানুষ মনে হয়, আবার কখনো অন্যরকম। আম্মু তাকে জড়িয়ে ধরলেন, বললেন, কিছুই নেই বাবা। কিন্তু ছেলেটা বলল, আমি যখন একা থাকি তখন ও আসে। এক রাতে সে হঠাৎ ঘুম থেকে উঠে চিৎকার করে উঠল। সবাই দৌড়ে গেল। সে বিছানার এক কোণে তাকিয়েছিল, চোখ বড় বড় করে। আম্মু বললেন, কি হয়েছে বাবা তোর? সে কাঁপা গলায় বলল, ও ওখানে দাঁড়িয়ে আছে। আমরা সবাই তাকালাম, কেউ ছিল না, শুধু একটা খালি কোণা। কোণাটা একদম খালি ছিল। আম্মু তাকে বুকে জড়িয়ে ধরলেন, কিন্তু সে বারবার বলছিল ও চলে যায়নি। পরদিন আবার তাকে নিয়ে যাওয়া হলো সেই বয়স্ক লোকটির কাছে। তিনি অনেকক্ষণ দোয়া পড়লেন, তারপর বললেন, ওকে একা রাখা যাবে না। পরিবার আরো সতর্ক হয়ে গেল। ছেলেটাকে একা বাইরে যেতে দেওয়া হলো না। স্কুলে যাওয়ার সময় কেউ সঙ্গে যেত, রাতে কেউ পাশে থাকতো, খাবারের সময় নজর রাখা হতো। কয়েকদিনের মধ্যে পরিস্থিতি কিছুটা ভালো হতে শুরু করলো, কিন্তু তখনও পেটের ব্যথা পুরোপুরি যায়নি। একদিন গভীর রাতে ছেলেটা আবার চিৎকার করলো। সবাই দৌড়ে এলো। সে মেঝেতে বসেছিল, চোখ বন্ধ করে, 2 হাত দিয়ে পেট চেপে ধরে আছে। তারপর হঠাৎ বলল, আমার কিচ্ছু হবে না। আম্মু বললেন, কে বলেছে? সে চোখ খুলে তাকালো, বলল, ও বলেছে। আবার জিজ্ঞেস করলো, কে? সে আবার চুপ। তারপর ধীরে ধীরে বলল, যে আমাকে দেখতে আসে।
আম্মুর চোখে পানি চলে এলো। পরিবার তখন সিদ্ধান্ত নিল চিকিৎসাও চলবে, পাশাপাশি ধর্মীয়ভাবে দোয়া দুরুদ করা হবে। কেউ কোনো ঝুঁকি নিতে চায়নি। কয়েকদিন ধরে নিয়মিত কোরআন তেলাওয়াত করা হলো, আয়তাল কুরসি পড়া হলো, পানি পড়া হলো, ছেলেটাকে গোসল করানো হলো এবং ধীরে ধীরে তার শারীরিক সমস্যাগুলো কমতে শুরু করলো। প্রথমে পেটের ব্যথা কমলো, তারপর মুখের কালচে ভাব স্বাভাবিক হতে লাগলো। রাতে আর চিৎকার করতো না, ঘুমও স্বাভাবিক হলো। প্রায় 1 সপ্তাহ পর আমার ছোট ভাইকে দেখে মনে হলো সে আগের মতোই হয়ে গেছে। সে আবার খেলতে শুরু করলো, বন্ধুদের সঙ্গে কথা বলল, স্কুলে গেল, সবকিছু স্বাভাবিক। কিন্তু পরিবারে একটা প্রশ্ন থেকে গেল, আসলেই কি ঘটেছিল? কেউ কি সত্যিই তার ক্ষতি করতে চেয়েছিল, নাকি দীর্ঘদিনের অসুস্থতা, মানসিক চাপ আর পারিবারিক পরিস্থিতি মিলে এমন অভিজ্ঞতা তৈরি হয়েছিল? আজ এর নিশ্চিত উত্তর আমাদের কাছে নেই, তবে গল্পের শেষটা এখানেই নয়। ঘটনার কয়েক বছর পর আমি একদিন আমার ছোট ভাইকে জিজ্ঞেস করেছিলাম, তুই তখন আসলে কি দেখেছিলি? সে কিছুক্ষণ চুপ করেছিল, তারপর বলছিল, সবকিছু পরিষ্কার মনে নেই। আমি বললাম, কিন্তু তুই যে বলেছিলি কেউ তোকে দেখতে আসতো। সে বলল, হ্যাঁ। তো সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি জানি না। তো আমি জিজ্ঞেস করলাম, সে কি মানুষ ছিল? সে বলল, প্রথমে মানুষ মনে হতো। সে আমার দিকে তাকিয়ে বলল, তারপর আর মানুষ মনে হতো না। আমি আর কোনো প্রশ্ন করিনি। আজও যখন সেই ঘটনাটা মনে পড়ে, আমার একটা কথাই মনে হয়, একটা পরিবারের মধ্যে যখন কোনো অস্বাভাবিক ঘটনা ঘটে, তখন ভয় শুধু ঘটনাকে ঘিরে থাকে না, ভয় ঢুকে যায় মানুষের সম্পর্কের মধ্যেও। একজন আরেকজনকে সন্দেহ করতে শুরু করে, কে সত্যি বলছে, কে মিথ্যা বলছে, কে সাহায্য করছে আর কে ক্ষতি করতে চাইছে। এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেক সময় মানুষ এমন সিদ্ধান্ত নিয়ে ফেলে যার প্রভাব অনেক বছর থেকে যায়। আমাদের ক্ষেত্রেও তাই হয়েছিল। আজ আমরা কেউ নিশ্চিতভাবে বলতে পারি না আমার ছোট ভাইয়ের সঙ্গে আসলে কি ঘটেছিল। হয়তো তার কোনো শারীরিক সমস্যা ছিল, হয়তো মানসিক চাপ ছিল, হয়তো সেই সময়কার ভয় আর অভিজ্ঞতাগুলোকে আরো তীব্র করে তুলেছিল। আমার পরিবারের যারা অলৌকিক বিষয়টিতে বিশ্বাস করতেন, তারা আজও মনে করেন অন্য কিছু ঘটেছিল, কিন্তু সত্যিটা, সেটা হয়তো শুধু সেই রাতগুলোর অন্ধকারই জানে। প্রিয় লিসেনার, আপনারা যদি কখনো কোনো অস্বাভাবিক শারীরিক বা মানসিক সমস্যার মুখোমুখি হন, প্রথমেই চিকিৎসকের পরামর্শ নেবেন। ভয় পেয়ে চিকিৎসা বন্ধ করবেন না। আর কারো বিরুদ্ধে কোনো অভিযোগ বা সন্দেহ থাকলে প্রমাণ ছাড়া সিদ্ধান্ত নেবেন না। কারণ কখনো কখনো আমরা যে রহস্যকে অতিপ্রাকৃত ভাবি, তার পেছনে লুকিয়ে থাকতে পারে এমন কোনো বাস্তব কারণ যেটা আমরা তখন বুঝতে পারিনি। আমি সাজ্জাদ, এটাই ছিল আমার ছোট ভাইকে ঘিরে সেই ভয়ঙ্কর সময়ের গল্প। আজকের মতো এখানেই শেষ করছি। রাত যত গভীর হবে, অন্ধকার তত ঘন হবে। কিন্তু মনে রাখবেন, সব অন্ধকারের মধ্যে ভূত থাকে না। কখনো কখনো আমাদের নিজেদের ভয়ে অন্ধকারকে আরো ভয়ঙ্কর করে তোলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। তো প্রিয় লিসেনার, সাজ্জাদ এখানেই ঘটনাটা শেষ করলেন। খুবই চমৎকার একটি ঘটনা ছিল। তো এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। সবাই মনোযোগ সহকারে শুনবেন, আশা করি ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের ঘটনাটা শুরু করার আগেই একটা কথা বলতে চাই। কিছু গল্প আছে যেগুলো বলতে গেলে গলার স্বরটা আপনা আপনি একটু নিচু হয়ে আসে। কিছু স্মৃতি আছে যেগুলো অনেক বছর পার হয়ে গেলেও মনের ভেতর থেকে যায়। আর কিছু ঘটনা আছে যেগুলোর ব্যাখ্যা হয়তো আমরা আজও খুঁজে পাইনি। আজকের ঘটনাটা ঠিক তেমনই। ঘটনাটি ঘটেছিল ঈদের ছুটিতে একটা গ্রামের বাড়িতে। পরিবারের সবাই তখন আনন্দে, চারিদিকে ঈদের আমেজ, আত্মীয় স্বজন এসে গেছে, হাসি আড্ডা চলছে, পিঠা তৈরি হচ্ছে, সবকিছু মিলিয়ে একটা উৎসবের পরিবেশ। কিন্তু সেই আনন্দের মধ্যেই এক সন্ধ্যার পর এমন একটা ঘটনা ঘটেছিল যার কথা মনে পড়লে আজও আমার বুকের ভেতরটা কেমন যেন হয়ে যায়।
কারণ ঘটনাটার কেন্দ্রে ছিলেন আমার মা। আর মা যখন কোনো ভয়ঙ্কর ঘটনা নিজের চোখে দেখেছেন বলে আপনাকে জানান, তখন সেটাকে হেসে উড়িয়ে দেওয়া সহজ নয়। ঘটনাটা আজ থেকে প্রায় 4 বছর আগের ঈদের ছুটি। আমরা সবাই মিলে নানা বাড়িতে যাচ্ছি। আমাদের নানা বাড়ি ফরিদপুর রাজবাড়ী এলাকার দিকে। শহরের ব্যস্ততা থেকেই গ্রামে গেলেই একটা আলাদা অনুভূতি হয়। রাস্তা যত সামনে এগোতে থাকে, চারপাশের দৃশ্য তত বদলে যায়। বড় বড় বিল্ডিং কমে আসে, রাস্তার পাশে গাছপালা বাড়ে। তারপর একটা সময় মনে হয় শহরটা যেন অনেক দূরে চলে গেছে। আমরা যখন নানা বাড়িতে পৌঁছালাম, সবার মধ্যেই আনন্দ। ঈদের ছুটি বলে বাড়িতে আত্মীয় স্বজনও ছিল। বাড়ির ছোটরা দৌড়দৌড়ি করছে, বড়রা বসে গল্প করছে, কেউ রান্নাঘরে, কেউ উঠানে, কেউ পুকুর পাড়ে। সব মিলিয়ে খুব সুন্দর একটা পরিবেশ। আমার মাও তখন অনেক আনন্দ করছিলেন। মায়ের বোনেরা এসেছিলেন, পরিবারের অন্য সদস্যরাও ছিলেন। মা সারাদিন এক জায়গায় বসে থাকার মানুষ ছিলেন না। অসুস্থ হলেও অন্যের বাড়িতে গেলে নিজের অসুস্থতার কথা ভুলে যেতেন। সবার সঙ্গে কাজ করতেন, আড্ডা দিতেন, রান্নাঘরে যেতেন, মেহমানদের দেখাশোনা করতেন। কিন্তু তখন একটা বিষয় ছিল, মা কিছুদিন ধরেই শারীরিকভাবে দুর্বল ছিলেন। ডাক্তার তাকে বিশ্রাম নিতে বলেছিলেন, বেশি হাঁটাচলা না করতে বলেছিলেন। কিন্তু নানা বাড়িতে গিয়ে মা যেন এসব কিছুই মনে রাখলেন না। দিনগুলো ভালোই কাটছিল, কিন্তু বাড়িটা নিয়ে একটি বিষয় আমরা ছোটবেলা থেকেই জানতাম। বাড়ির টিউবওয়েলের আশেপাশে কখনো কখনো অদ্ভুত কিছু ঘটতো। পরিবারের কয়েকজন এমন কিছু দেখেছেন বলে দাবি করতেন, যার কোনো স্বাভাবিক ব্যাখ্যা তারা দিতে পারেননি। কেউ রাতে সেখানে অদ্ভুত শব্দ শুনছেন, কেউ দূর থেকে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখছেন বলে বলেছেন তারা। কেউ আবার টিউবওয়েলের আশেপাশে অস্বাভাবিক উপস্থিতি অনুভব করেছেন। তবে সবাই এই বিষয়টাকে সমানভাবে বিশ্বাস করতো না। আমার মা তো এসব ব্যাপারে একেবারেই বিশ্বাসী ছিলেন না। কেউ যদি বলতো ওখানে রাতে যেও না, মা হাসতেন, বলতেন এসব কিছু না, মানুষের ভয় থেকেই এসব হয়। মা ছিলেন বাস্তববাদী। ভূত প্রেতের গল্প শুনে তিনি সহজে ভয় পেতেন না। আর এটাই হয়তো পরের ঘটনাকে আরো অদ্ভুত করে তুলেছিল। এদের কয়েকদিন পরের কথা, সন্ধ্যা নেমে গেছে। বাড়িতে তখনও লোকজন। সেদিন পিঠা বানানোর আয়োজন ছিল। বাড়িতে অতিথিও ছিল। রান্নাঘরে ব্যস্ততা। কেউ পিঠা বানাচ্ছে, কেউ খাবারের প্লেট পরিষ্কার করছে, কেউ পানি আনছে। মাও কাজ করছিলেন। ডাক্তার তাকে বিশ্রাম নিতে বললেও তিনি কারো কথা শুনলেন না। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল। সময় তখন আনুমানিক রাত 9টা। বাড়ির বেশিরভাগ মানুষ তখন ভেতরের দিকে, কিন্তু বাড়ির একপাশে টিউবওয়েলের জায়গাটা তুলনামূলক অন্ধকার। সেখানে একটা মোটরের পানির লাইনও ছিল। মা খাবারের প্লেট পরিষ্কার করছিলেন। তারপর এক সময় তিনি একা টিউবওয়েলের কাছে গেলেন। সেখানে একটা মোটরের পানির লাইনও ছিল। মা খাবারের প্লেট পরিষ্কার করছিলেন। তারপর এক সময় তিনি একা টিউবওয়েলের কাছে গেলেন। এখন এখান থেকেই ঘটনাটা বদলে যায়। মা পরে আমাদের যেভাবে ঘটনাটা বলেছিলেন, সেটা ছিল মোটামুটি এমন। তিনি স্বাভাবিকভাবেই কাজ করছিলেন। হঠাৎ তার মনে হলো কেউ তাকে ডাকছে। প্রথমে খুব স্বাভাবিক একটা ডাক। মা ভেবেছিল হয়তো বাড়ির কেউ ডাকছে। তিনি মাথা ঘুরিয়ে তাকালেন, কেউ সেখানে নেই। আবার নিজের কাজে মন দিলেন। কিছুক্ষণ পর আবার ডাক, এবার একটু স্পষ্ট। মা সামনে তাকালেন। টিউবওয়েলের কাছ থেকে কিছুটা দূরে একজন দাঁড়িয়ে আছে। প্রথমে মা ভেবেছিল হয়তো বাড়ির কোনো ছেলে অথবা কোনো অতিথি, কিন্তু পরের কয়েক সেকেন্ডে মা বুঝতে পারলেন যাকে তিনি দেখেছেন তার চেহারা স্বাভাবিক নয়। মা আমাদের বলেছিলেন লোকটা বা ছেলেটা দেখতে অনেকটা বাচ্চার মতো। তার পরনে ছিল হাফ প্যান্টের মতো কিছু। সে দাঁড়িয়েছিল একদম স্থির আর মায়ের দিকে তাকিয়েছিল। মা প্রথমে ভাবলেন হয়তো কোনো শিশু, তাই তিনি বললেন কে। কোনো উত্তর নেই। মা আবার বললেন কি হয়েছে, তবুও কোনো উত্তর নেই। শুধু সে তাকিয়ে আছে। মা তখনও খুব একটা ভয় পাননি, কারণ মা এসব বিশ্বাস করতেন না। কিন্তু তারপর ছেলেটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে শুরু করলো। মা বলেছিলেন তার চোখ দুটো অস্বাভাবিক রকমের লাল ছিল।
এতটাই লাল যে অন্ধকারের মধ্যেও চোখ দুটো আলাদা করে বোঝা যাচ্ছিল। আর তার মুখে ছিল এমন একটি হাসি যেটা কোনো স্বাভাবিক শিশুর হাসি বলে মনে হচ্ছিল না। সে হাত বাড়াচ্ছিল মায়ের দিকে, যেন কাউকে ধরতে চাইছে। মা প্রথমে স্থির হয়ে গেলেন, তারপর হঠাৎ বুঝতে পারলেন এখানে কিছু একটা ঠিক নেই। তিনি পিছিয়ে যেতে চাইলেন, কিন্তু শরীর যেন সাড়া দিচ্ছিল না। তারপর সেই ছেলেটা আরো কাছে এগিয়ে এলো, হাতটা আরো লম্বা করে বাড়িয়ে দিল। মা বলেছিলেন হাতটা অস্বাভাবিকভাবে লম্বা মনে হচ্ছিল, যেন স্বাভাবিক মানুষের হাতের চেয়ে অনেক বেশি লম্বা। আর সে তখনও হাসছিল। তারপর মা চিৎকার করে উঠলেন, বাঁচাও করে। চিৎকার শুনে বাড়ির সবাই ছুটে এলো। রান্নাঘর থেকে মামা বেরিয়ে এলেন, মামি দৌড়ে গেলেন, অন্য আত্মীয়রাও ছুটে এলেন। তারা দেখলেন মা প্রায় পড়ে যাওয়ার মতো অবস্থায় দাঁড়িয়ে আছেন। শরীর কাঁপছে, মুখ ফ্যাকাশে, কথা বলতে পারছেন না। মামি তাকে ধরে ফেললেন, বললেন কি হয়েছে। মা তখন শুধু সামনে আঙ্গুল দিয়ে দেখাচ্ছিলেন, ওখানে। তো ওখানে কে ছিল? কিন্তু সেখানে কেউ নেই, শুধু টিউবওয়েল, অন্ধকার আর চারপাশের গাছপালা। সবাই প্রথমে ভাবলো মা হয়তো অসুস্থ হয়ে পড়েছেন, হয়তো মাথা ঘুরে পড়ে যাচ্ছিলেন। কেউ পানি দিল, কেউ তাকে ঘরে নিয়ে গেল। ডাক্তারকে খবর দেওয়া হলো, ডাক্তার এসে পরীক্ষা করলেন, কিন্তু এমন কিছু পাওয়া গেল না যেটা দেখে বলা যায় মা কেন এত ভয় পেয়েছেন। তবে মা তখনও স্বাভাবিক ছিলেন না। তিনি বারবার বলছিলেন ও আমাকে ডাকছিল, আমি জানি না দেখতে কেমন। মা বললেন একটা ছেলে আমার দিকে আসছিল। তারপর কিছুক্ষণ চুপ থেকে বললেন ওর চোখ। মা আর কথাটা শেষ করতে পারলেন না। সেই রাতটা পরিবারের সবাই চিন্তায় কাটালো, কারণ মা শুধু ভয় পেয়েছেন এমন নয়, তার শারীরিক অবস্থাও খারাপ হয়ে গেল। পরের দিনও দুর্বল, কথা বলতে কষ্ট, খাবারে অনীহা, শরীর কাঁপা। পরিবারের লোকজন দোয়া পড়তে শুরু করলো, কেউ কোরআন তেলাওয়াত করলো, কেউ বলল হয়তো ভয়ের কারণে এমন হয়েছে, আবার কেউ বলল ওই জায়গাটা নিয়ে তো আগেও অনেক ঘটনা ঘটেছে। কেউ নিশ্চিতভাবে কিছু বলতে পারছিল না। কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি, কারণ কয়েকদিন পর আমি নিজেও একটা অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হই। তখন আমি আগের ঘটনাটা শুনে ফেলেছি। স্বাভাবিকভাবেই আমার মনেও একটা ভয় তৈরি হয়েছিল। একদিন আমি বাড়ির ওই পাশ দিয়ে যাচ্ছিলাম, দূরে থেকে হঠাৎ মনে হলো কেউ দাঁড়িয়ে আছে। আমি থেমে গেলাম, ভালো করে তাকালাম। একজন বাচ্চার মতো অবয়ব, হাফ প্যান্ট পরা, অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে। সে যেন আমার দিকে তাকিয়ে আছে। আমি প্রথমে ভাবলাম হয়তো সত্যিই কোনো শিশু। আমি এক পা এগোলাম, তারপর মনে হলো না, আমি যাব না, কারণ মায়ের কথাটা মনে পড়ে গেল। আমি সেখান থেকে চলে এলাম, কিন্তু সেই দৃশ্যটা আমার মাথা থেকে আর বের হলো না। আমি ভাবতে লাগলাম আমি কি সত্যিই কাউকে দেখেছিলাম, নাকি মায়ের গল্প শোনার পর আমার মস্তিষ্ক অন্ধকারে একটি অভয়বকে মানুষ হিসেবে কল্পনা করেছিল। এই প্রশ্নের উত্তর আমি আজও জানি না, কারণ রাতের অন্ধকারে আমাদের চোখে অনেক সময় অসম্পূর্ণ দৃশ্যকে সম্পূর্ণ করে ফেলে। একটা গাছের ছায়া মানুষ মনে হতে পারে, কাপড় ঝোলানো থাকলে মানুষ মনে হতে পারে, দূরের কোনো প্রাণীর শব্দ মানুষের ডাকের মতো শোনাতে পারে। কিন্তু মায়ের অভিজ্ঞতার একটা বিষয় আমাকে আজও ভাবায়, তিনি তো এসব বিশ্বাস করতেন না। তিনি আগে থেকেই ওই জায়গাকে ভয় পেতেন না। তাহলে তার এত তীব্র প্রতিক্রিয়া কেন হলো? কয়েকদিন পর পরিবারের একজন ইমাম সাহেবকে ডাকা হলো। তিনি এসে মায়ের সঙ্গে কথা বললেন, মায়ের জন্য দোয়া পড়লেন, আয়তাল কুরসি পড়লেন, পানি পড়া দিলেন। তিনি আমাদের বললেন ভয় পাওয়ার দরকার নেই। তিনি আরও বললেন আল্লাহর উপর ভরসা রাখুন। পরিবারও ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগলো। মায়ের অবস্থাও কিছুটা ভালো হলো, কিন্তু সেই টিউবওয়েলের জায়গাটা বাড়ির সবাই যেন এড়িয়ে চলতে শুরু করলো, বিশেষ করে রাতের বেলা। এরপর একটা বিষয় জানতে পারি যেটা ঘটনাকে আরো রহস্যময় করে তোলে। বাড়ির বয়স্ক একজন আত্মীয় বললেন অনেক বছর আগে ওই জায়গায় একটা দুর্ঘটনা ঘটেছিল। একটি শিশুকে নিয়ে কোনো পুরনো ঘটনা ছিল। ঠিক কী ঘটেছিল সেটা নিয়ে পরিবারের লোকজনের বক্তব্য এক ছিল না। কেউ বলতো দুর্ঘটনা, কেউ বলতো অসুস্থতা, কেউ আবার অন্যরকম গল্প বলতো, কিন্তু নিশ্চিন্ত প্রমাণ ছিল না। আমি তখন ভাবলাম হয়তো পরিবারের পুরনো গল্পগুলো সময়ের
সঙ্গে সঙ্গে ভৌতিক রূপ নিয়েছে। একজন একজনকে গল্প বলছে, তারপর সেই গল্পের সঙ্গে নতুন ঘটনা যুক্ত হয়েছে। এভাবেই একটা জায়গা ভৌতিক হিসাবে পরিচিত হয়ে গেছে। এটা খুব সম্ভব, কিন্তু মায়ের দেখে সেই অবয়বের ব্যাখ্যা সেটা এখনো আমার কাছে অজানা। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, মা পরে সেই রাতের কথা বলতে গিয়ে একটা নির্দিষ্ট বিষয়ে বারবার বললেন। তিনি বললেন, ও আমাকে ডাকছিল। আমি জিজ্ঞেস করতাম কি নামে ডাকছিল। মা বলতেন আমার নাম ধরে। এখানেই আমি থেমে যেতাম, কারণ যদি এটা কোনো অচেনা শিশু হয়ে থাকে তাহলে সে মায়ের নাম জানলো কিভাবে? অবশ্য এরও স্বাভাবিক ব্যাখ্যা থাকতে পারে। হয়তো আশেপাশে কেউ মাকে নাম ধরে ডাকছিল, হয়তো মায়ের নিজের পরিচিত কেউ ছিল, হয়তো ভয়ের মুহূর্তে শব্দের ব্যাখ্যা অন্যরকম হয়েছে। কিন্তু মা দৃঢ়ভাবে বিশ্বাস করতেন তিনি যা দেখেছেন সেটা বাস্তব। ঘটনার কয়েক মাস পর মা যখন পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন, তখন আমরা নানা বাড়িতে গিয়েছিলাম দিনের বেলা। আমি ইচ্ছা করে এই টিউবওয়েলের জায়গাটায় গেলাম, চারপাশে ভালো করে দেখলাম। সাধারণ একটা জায়গা, একটা টিউবওয়েল, পাশে গাছ, মাটিতে শুকনো পাতা, দূরে বাড়ির দেওয়াল। দিনের আলো এই জায়গাটাকে দেখে হাসি পেল। ভাবলাম এই জায়গা নিয়ে এত ভয় কেন? কিন্তু তারপর সূর্য ডুবে গেল, আলো কমে গেল, আর আমি বুঝলাম একই জায়গা দিনের আলো আর রাতের অন্ধকারের কতটা আলাদা হতে পারে। গাছের ছায়া লম্বা হয়ে গেল, টিউবওয়েলের মাথাটা দূর থেকে মানুষের মাথার মতো লাগলো। আমি তখন বুঝলাম রাতে মানুষের মস্তিষ্ক সত্যিই অনেক কিছু কল্পনা করতে পারে। তবুও সেদিন রাতে আমি একা ওই জায়গায় যাইনি, কারণ যুক্তি দিয়ে সবকিছু বোঝানোর চেষ্টা করলেও মায়ের সেই চিৎকারটা আমি ভুলিনি। এখনো মানুষ যখন হঠাৎ সামনে এমন কিছু দেখে যা তারা কাছে অসম্ভব মনে হয়, তখন তার শরীরের প্রতিক্রিয়া খুব তীব্র হতে পারে। ভয়, মাথা ঘোরা, শ্বাসকষ্ট, এমনকি কয়েকদিন দুর্বল লাগাও সম্ভব। তাই মায়ের অসুস্থতার একটা চিকিৎসা বিজ্ঞানের ব্যাখ্যাও থাকতে পারে, কিন্তু তিনি যা দেখেছিলেন তার ব্যাখ্যা সেটা হয়তো কোনোদিনও জানা যাবে না। আজ এত বছর পরও আমি যখন সেই রাতের কথা ভাবি, একটা দৃশ্য বারবার চোখের সামনে আসে। অন্ধকার টিউবওয়েল, একজন নারী একা দাঁড়িয়ে, তারপর দূরে একটা ছোট্ট অভয়ব, চোখ দুটো লাল, মুখে অদ্ভুত হাসি, হাত বাড়িয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। আর একজন মা, যিনি সারা জীবন এসব বিশ্বাস করেননি, হঠাৎ ভয়ে চিৎকার করে উঠেছেন। তারপর পুরো বাড়ির মানুষ ছুটে আসছে, কিন্তু সেখানে কেউ নেই, কিছুই নেই, শুধু অন্ধকার। তাহলে মা আসলে কি দেখেছিলেন? একজন মানুষ, একটি শিশুর ছায়া, আলো অন্ধকারের কোনো ভ্রম, ভয়ের কারণ তৈরির কোনো দৃশ্য, নাকি সত্যিই এমন কিছু যার ব্যাখ্যা আমাদের জানা নেই? আমি জানি না, আর হয়তো কোনোদিনও জানবও না। কিন্তু একটা বিষয় আমি বিশ্বাস করি, অজানা কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে সেটাকে ভূত বা অতিপ্রাকৃত বলে ধরে নেওয়া ঠিক নয়। আবার মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতাকেও পুরোপুরি উপহাস করা উচিত নয়, কারণ সে মুহূর্তে সে কি দেখেছে, কি অনুভব করছে, সেটা সেই সবচেয়ে ভালো জানে। আমার মা আজ আমাদের সঙ্গে নেই, তাই এই ঘটনাটা বলতে গেলে ঘটনার ভয়ের চেয়ে অন্য একটা অনুভূতি বেশি হয়। মনে হয়, ইস, আরেকবার যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম সেদিন ঠিক কি হয়েছিল, ও তোমাকে কি বলেছিল, তার চোখগুলো কেমন ছিল, তুমিও এত ভয় পেয়েছিলে কেন? হয়তো মা আবার সেই একই কথা বলতেন, আমি জানি না বাবা, কিন্তু ওখানে কেউ ছিল। আর হয়তো সেই একটা কথাই আমার জন্য যথেষ্টই ছিল। প্রিয় শ্রোতা বন্ধুরা, কিছু গল্পের শেষ হয় না, শুধু এক সময় আমরা গল্প বলা বন্ধ করে দেই। আজকের ঘটনাটাও আমাদের কাছে তেমনই। নানা বাড়ির সেই টিউবওয়েল হয়তো এখনো আছে, হয়তো সেখানে এখনো প্রতিদিন মানুষ পানি ব্যবহার করে, হয়তো শিশুরা দিনের বেলা সেখানে খেলাধুলা করে, হয়তো রাতে কেউ সেখানে দাঁড়িয়েও থাকে। কিন্তু আমার কাছে সেই জায়গাটা সব সময় মনে থাকবে, একটা অন্ধকার সন্ধ্যা হিসাবে, একটা চিৎকার হিসাবে, একজন মায়ের আতঙ্কিত মুখ হিসাবে, আর একটা প্রশ্ন হিসাবে। সেদিন রাতে মা আসলে কাকে দেখেছিলেন, এর উত্তর হয়তো শুধু সেই অন্ধকারই জানে। আমি এখানেই শেষ করছি আজকের গল্প।
আবার কোনো একদিন আরেকটি অজানা ঘটনার গল্প নিয়ে ফিরে আসব। ততক্ষণ ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আর হ্যাঁ, রাতে যদি কখনো নির্জন কোনো জায়গায় থেকে কেউ আপনাকে নাম ধরে ডাকে, তাহলে সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার আগে একবার চারপাশটা ভালো করে দেখে নেবেন। তো ডিয়ার লিসেনার, আজকে এখানেই শেষ করছি। আপনার যদি এই ঘটনাগুলো ভালো লাগে তাহলে একটি লাইক দিন, একটি কমেন্টস করে জানিয়ে দিন আপনার ঘটনাটি কেমন লেগেছে, আর আপনার পরিচিত বন্ধুদের কাছে শেয়ার করুন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাথে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমাদের পরবর্তী সকল আপডেট আপনি মুহূর্তের মধ্যেই সবার আগে পেয়ে যান। আজকের মতো এক পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।